আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাত তাবাসসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অনুসন্ধানী পাঠের 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব নিয়ে জানবো। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। আমরা কিন্তু এর আগের পর্বে মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো সম্পর্কে জেনেছিলাম। আমরা সকলেই জানি মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। বহুকোষী জীবের দেহকোষ বিভাজনের জন্য যে প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় সেই প্রক্রিয়াটাই হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এবং এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কিন্তু জীব জগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র প্রাণী দেহ না, উদ্ভিদ দেহ কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এখন কেন প্রয়োজন বা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বই বা কতটুকু, সেটা হচ্ছে আজকের পর্বে আমরা জানবো। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব: জীবদেহের বৃদ্ধি এবং কোষ সংখ্যার স্থিতিশীলতার জন্য মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। তার মানে এই যে জীবকোষের বৃদ্ধি বা জীবদেহের বৃদ্ধি, এই বৃদ্ধির পেছনে ভূমিকা পালন করে মাইটোসিস কোষ বিভাজন। যেমন চিন্তা করো, যদি মাইটোসিস কোষ বিভাজন না হতো তাহলে আমাদের আকৃতি কিন্তু দেখা যায় জন্মের পরে আমরা যে আকৃতি নিয়ে পৃথিবীতে এসেছিলাম ঠিক ওই আকৃতি কিন্তু আমাদের থেকে যেত যদি আমাদের দেহে মাইটোসিস কোষ বিভাজন না ঘটতো। মাইটোসিস কোষ বিভাজনের ফলে আমাদের উচ্চতা বাড়ে, তারপর হচ্ছে আমরা প্রস্থে বৃদ্ধি পাই, দৈর্ঘ্যে বৃদ্ধি পাই। তো এই জন্য কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজন আছে। তাছাড়া আমাদের শরীরে যে পরিমাণ কোষ রয়েছে সেই কোষ সংখ্যার একটা স্থিতিশীলতা বজায় রাখার জন্য, মানে কোষ যাতে বেশি পরিমাণে না বাড়ে বা কোষ যাতে বেশি পরিমাণে না কমে যায়, এই জন্য একটা স্থিতিশীলতা অবস্থার তৈরি করার জন্য কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজন রয়েছে। এখন আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজনের কয়েকটা গুরুত্ব সম্পর্কে। প্রথম গুরুত্ব হচ্ছে, বহুকোষী জীবে জাইগোট নামে একটা মাত্র কোষ হতে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি সম্পন্ন হয়। প্রথম গুরুত্ব হচ্ছে, আমি কিন্তু প্রথম ক্লাসে যখন এই অধ্যায়টা ধরেছিলাম তখন বলেছিলাম প্রত্যেকটা জীব একটা মাত্র জাইগোট বা একটা কোষ থেকে তৈরি হয়েছে। প্রত্যেকটা জীব, সেটা মানুষ হোক, সেটা যে কোনো পশু, যে কোনো পাখি বা যে কোনো উদ্ভিদ হোক, সেটা কিন্তু একটা মাত্র কোষ থেকে সৃষ্টি হয়েছে এবং ওই একটা কোষ বারবার বিভাজনের মাধ্যমে কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রাণী দেহ, পূর্ণাঙ্গ জীব দেহে পরিণত হয়েছে। তো ওই যে একদম সৃষ্টির শুরুতে যে একটা মাত্র কোষ থাকে, সেই একটা মাত্র কোষটাকেই বলা হয় হচ্ছে জাইগোট, বা এটার আরেকটা নাম হচ্ছে ভ্রূণ। ঠিক আছে, ভ্রূণ বা জাইগোট যেটাই বলি, বহুকোষী জীবে, মানে যে সকল জীবের হচ্ছে অনেকগুলো কোষ থাকে, যেমন মানুষের কথা চিন্তা করো, এই সকল জীবে হচ্ছে জাইগোট নামে একটা কোষ তৈরি হয়। মানে প্রথম যে কোষটা তৈরি হচ্ছে সেই প্রথম কোষটাকে বলা হয় জাইগোট। সেই জাইগোট কোষে একটা মাত্র কোষ থাকে। সেইখানে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ওই একটা কোষ থেকে দুইটা কোষ হবে, দুটো থেকে চারটা কোষ হবে, চারটা থেকে আটটা কোষ হবে, এভাবে করে একটা সিকোয়েন্স অনুযায়ী সেটা বৃদ্ধি পেতে থাকবে। এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, সেই জাইগোটের দৈহিক বৃদ্ধি হবে, অর্থাৎ ওই কোষটার দৈহিক বৃদ্ধি হবে। এরপরের ভূমিকাটা কি? এরপরের ভূমিকাটা হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই মাতৃকোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন এবং গুণাগুণ অপত্য কোষে বজায় থাকে। মাতৃকোষ কাকে বলে? যে কোষটা বিভাজিত হয় সেটাই হচ্ছে মাতৃকোষ, মানে মা কোষ আর কি। আর মা কোষ থেকে যে নতুন কোষ তৈরি হচ্ছে, মানে যে সন্তান তৈরি হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে গিয়ে অপত্য কোষ। তাহলে মাতৃকোষ থেকে যখন অপত্য কোষ তৈরি হয়, মানে একটা কোষ বিভাজিত হয়ে যখন দুইটা কোষ উৎপন্ন হচ্ছে, সেই নতুন দুইটা কোষ বা যে কন্যা কোষ যেটাকে বলা হয়, সেই কন্যা কোষের বৈশিষ্ট্য, আকার, আকৃতি, আয়তন হুবহু একদম মায়ের মতো হবে, অর্থাৎ মাতৃকোষের মতো হবে। কেন? কারণ তুমি চিন্তা করে দেখো, তোমার এই হাতের যে স্কিন আছে বা ত্বক আছে, সেই ত্বক কিন্তু অসংখ্য কোষ দিয়ে তৈরি। মনে করো তোমার এই অসংখ্য কোষটি, মানে আমাদের ত্বক যে কোষটি তৈরি সেটা কিন্তু একই ধরনের কোষ। এখন যদি এরকম হয় যে হাতের এখানে এক ধরনের কোষ, এই জায়গায় এক ধরনের কোষ, ঠিক আছে, আবার আমাদের কোনোইতে এক ধরনের কোষ, পায়ে এক ধরনের কোষ, তখন কি দেখা যেত বলতো? আমাদের যে স্কিনটার যে একটা নর্মাল একটা গঠন ছিল, সেই নর্মাল গঠন তখন দেখা যেত না। হয়তো এক এক জায়গার কোষ এক এক রকম হওয়ার কারণে বিভিন্ন রকম দেখা যেত এবং দেখতেও কিন্তু সুন্দর দেখা যেত না। ঠিক আছে, তার মানে অবশ্যই প্রয়োজন মাতৃকোষের মতো হুবহু অপত্য কোষগুলো হওয়া খুবই প্রয়োজন। এতে হচ্ছে স্থিতিশীলতা বজায় থাকে, মানে কোষের আকার, আকৃতি, গঠন সেম থাকে, স্থিতিশীলতা থাকে এবং কোষ একটা নির্দিষ্টভাবে বাড়তে পারে এবং দেখতেও কিন্তু হচ্ছে কি তখন আর অস্বাভাবিক কিছু দেখা যায় না। ঠিক আছে, এই জন্য মানে মাতৃকোষের হুবহু মাতৃকোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন থাকবে হচ্ছে অপত্য কোষে। এরপরের ভূমিকাটা আমরা দেখি, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি
হয়, কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার ভারসাম্য বজায় থাকে। আমরা সকলেই জানি একটা কোষ বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষে পরিণত হয়। তো আমরা যখন মাইটোসিস কোষ বিভাজন পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি প্রথমে কোষের নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, প্রথমে কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত করছে, ওই দুইটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম যুক্ত হয়ে দুইটা অপত্য কোষ তৈরি করছে। তার মানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম অর্থাৎ দুইটা যে নতুন অপত্য কোষ তৈরি হচ্ছে সেখানে কিন্তু একটা নিউক্লিয়াস থাকবে এবং তার চারপাশে কিন্তু সাইটোপ্লাজম থাকবে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে এই যে ভারসাম্যটা বজায় থাকে কার জন্য? মাইটোসিস কোষ বিভাজনের জন্য। এরপরের দেখো ভূমিকাটা কি, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে দেহের সব কোষে সমসংখ্যক এবং সমগুণধারী ক্রোমোজোম থাকে। এটা হচ্ছে মানে যখন মাইটোসিস কোষ বিভাজন হয় তোমরা দেখেছো মাইটোসিস কোষ বিভাজনে হচ্ছে যে ক্রোমোজোম থাকে সেটা কিন্তু বিভাজিত হয়ে মানে ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে কিন্তু দুইটা অপত্য কোষে চলে যায়। এখন যে ক্রোমোজোমগুলো থাকে সেই মাতৃকোষে যে ক্রোমোজোম ছিল, মাতৃকোষে যে ক্রোমোজোম ছিল ঠিক একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন, একই রকম গুণ সম্পন্ন এবং একই সংখ্যক মানে সমান সংখ্যক ক্রোমোজোম কিন্তু অপত্য কোষে চলে আসবে। তাহলে মাতৃকোষে যদি আমরা কিন্তু যে আগের ভিডিওটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে মাতৃকোষে কিন্তু আমাদের ওইখানে দুই জোড়া ক্রোমোজোম ছিল, অর্থাৎ হচ্ছে চারটা ক্রোমোজোম ছিল। মাতৃকোষে যে চারটা ক্রোমোজোম ছিল সেই চারটা ক্রোমোজোমই কিন্তু কোষ বিভাজন শেষে ওই চারটা ক্রোমোজোমই কিন্তু আমরা আবার পাচ্ছি মানে ওই আমরা হচ্ছে গিয়ে দুইটা ক্রোমোজোমে দুইটা কোষে পেয়ে যাচ্ছি। তাহলে যে পরিমাণ ক্রোমোজোম ছিল কোষ বিভাজনের শুরুতে যে পরিমাণ ক্রোমোজোম ছিল ঠিক সেই পরিমাণ ক্রোমোজোম কোষ বিভাজনের পরেও আমরা নতুন কোষগুলোতে পাবো। মানে দুইটা কোষেই হচ্ছে সমান সংখ্যক কোষ মানে সমান সংখ্যক ক্রোমোজোম পাবো। একটাতে আমি চারটা পাচ্ছি আর একটাতে তিনটা পাবো, এটা হবে না। দুইটা কোষেই সমানভাবে আমরা ক্রোমোজোম পেয়ে থাকবো, ঠিক আছে। এবং এটার কারণ কি? কারণ হচ্ছে এতে স্থিতিশীলতা বজায় থাকে, কোষের সংখ্যা সেম থাকে, কোষের ভিতরে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ থাকে সেই ডিএনএ গুলোর বৈশিষ্ট্য সেম থাকে। এতে যেটা হয় নতুন যে অপত্য কোষ তৈরি হয় তার মধ্যে কোনো ভিন্ন বৈশিষ্ট্যের কিছু চলে আসে না। ফলে আমাদের যে ত্বকের যে কোষগুলো সেই ত্বকের কোষগুলো যেমন ছিল ঠিক সেরকমই থাকে, মানে হচ্ছে একদম গঠন একই রকম থাকে, এদের বৈশিষ্ট্য একই রকম থাকে, একই গুণ সম্পন্ন হয়, এটাই আর কি। এরপরে দেখো এর পরের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়। তাহলে এখন এই ক্ষতস্থানের কথা আমরা বলি। অনেক সময় দেখবা আমরা যদি কোনো সবজি কাটতে যাই বা হচ্ছে কোনো মানে সেলাই করতে যাই দেখা যায় যে এদের আঘাতে সুই বলি বা কাঁচি বলি এদের আঘাতে হচ্ছে আমাদের হাতের কোনো জায়গা বা পায়ের কোনো স্থান হচ্ছে কেটে যেতে পারে। তো কেটে গেলে কি হয়? সেখান থেকে রক্তক্ষরণ হয়। তাছাড়া কেটে যাওয়ার ফলে এই যে আমাদের যে ত্বক এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যায় বা হচ্ছে এই জায়গাটা কেটে যায়, কেটে গিয়ে এইখানে যখন ফাঁকা হয়ে যাচ্ছে এই জায়গা কোষ নষ্ট হয়, কোষগুলো হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়। এই জায়গা দেখা যায় অনেক সময় ফাঁকাও হয়ে যায়। কেন? কারণ মাঝখান দিয়ে কেটে গেছে, রক্ত পড়েছে, তো ওই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই যে কোষ যখন ক্ষতিগ্রস্ত হয় কোষের এই জায়গাটা পূরণ করা প্রয়োজন। এই জায়গাটা পূরণ হয় কিভাবে? তুমি 2 সপ্তাহ পর দেখবা যে তোমার এখানে যে জায়গাটা কাটার জন্য যে জায়গাটা কেটে যাওয়ার জন্য জায়গা ফাঁকা হয়েছিল সেটা কোষ বিভাজনের মাধ্যমে এই জায়গাটা কোষ দিয়ে ভরাট হয়ে গেছে। অর্থাৎ যে জায়গাটা ফাঁকা ছিল সেটা এখন পরবর্তীতে ভরাট হয়ে গেছে, ঠিক আছে। মানে সেই জায়গাটা আর কোনো ফাঁকা জায়গা নেই। তাহলে ক্ষতস্থান পূরণ করার জন্য কে ভূমিকা পালন করে? মাইটোসিস কোষ বিভাজন ভূমিকা পালন করে। কেন? মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে কোষগুলো আঘাতপ্রাপ্ত হয় নাই সে কোষগুলো কি করে আস্তে আস্তে একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, এভাবে করে কোষগুলোকে বৃদ্ধি করে, কোষের সংখ্যাগুলোকে বৃদ্ধি করে, বৃদ্ধি করে করে ফাঁকা জায়গাগুলোকে ভরাট করে দেয়। তাহলে বহুকোষী জীবদেহে যদি কোনো ক্ষতস্থান তৈরি হয় ক্ষতস্থান পূরণ করার জন্য মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত, এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এদের পুনরুৎপাদন ঘটে। কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষ রয়েছে, যেমন স্টেম সেলের কথা বলতে পারি, অথবা হচ্ছে গিয়ে আমরা অন্য কোনো কোষ যেমন হচ্ছে লোহিত রক্তকণিকা কোষের কথা বলতে পারি। তো কিছু অতি প্রয়োজনীয় কোষ আছে যেমন লোহিত রক্তকণিকা বা হচ্ছে গিয়ে তোমার অনুচক্রিকা হতে পারে, শ্বেত রক্তকণিকা হতে পারে। তো এই বিভিন্ন ধরনের কোষের জীবনকাল হচ্ছে সীমিত। যেমন লোহিত রক্তকণিকার জীবনকাল হচ্ছে 3 মাস, ঠিক আছে, 120 দিন মানে 4 মাস। তো সেই ক্ষেত্রে হচ্ছে
4 মাস সময় বা হচ্ছে 120 দিন যে সময়টা আছে সেই 120 দিন সময় হচ্ছে কিন্তু লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যাবে এবং আবার 120 দিন পর নতুন লোহিত রক্তকণিকা কোষ তৈরি হবে। এই যে কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত, এই সীমিত সময় পরে যখন তারা ধ্বংস হয়ে যাওয়ার পর তাদেরকে কিন্তু নতুন করে তৈরি করতে হয়। এই নতুন করে তৈরি করার কাজে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে তাদেরকে নতুন করে উৎপাদন ঘটানো হয়। তাহলে কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল হচ্ছে সীমিত, যাদেরকে হচ্ছে গিয়ে সেই কোষগুলোকে হচ্ছে পুনরুৎপাদন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা কি কি? মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা অনেকগুলোই। একটা হচ্ছে কি দৈহিক বৃদ্ধির জন্য, তারপরে হচ্ছে মাতৃকোষের স্বাভাবিক আকার আকৃতি আয়তন অপত্য কোষে যাতে বজায় থাকে এই জন্য মাইটোসিস কোষ বিভাজন দরকার। তারপরে হচ্ছে সমগুণ সম্পন্ন তারপর হচ্ছে সমসংখ্যক ক্রোমোজোম পাওয়ার জন্য মাইটোসিস কোষ বিভাজন দরকার। তারপর হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য মাইটোসিস কোষ বিভাজন দরকার। তারপরে কোথাও ক্ষতস্থান তৈরি হলে সেই ক্ষতস্থান পূরণ করার জন্য মাইটোসিস কোষ বিভাজন দরকার। এবং কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল শেষ হয়ে যাওয়ার পরে নতুনভাবে উৎপাদন করার জন্য মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজন রয়েছে। এখন আসি, এইটা মাইটোসিস কোষ বিভাজন তার মানে আমরা বুঝতে পারছি যে খুবই খুবই প্রয়োজন। কিন্তু যদি এমন হয় এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা অনিয়ন্ত্রিতভাবে যদি ঘটে থাকে তখন আমাদের শরীরে কি অবস্থা হবে? এই যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা যে আমরা দেখেছি শুরু থেকে ইন্টারফেস ধাপে যাবে, ইন্টারফেস ধাপ শেষ হলে মাইটোসিসের ধাপে প্রবেশ করবে, এই সমস্ত ধাপগুলো কিন্তু অতিক্রম করেই একটা মাতৃকোষ দুইটা অপত্য কোষে পরিণত হবে। এবং এই সমস্ত কোষ চক্র, মানে আমরা তো কোষ চক্র পড়েছি, এই কোষ চক্রে ইন্টারফেস ধাপ বা মাইটোসিস কোষ বিভাজন ধাপ এটা কিন্তু কয়েকটা কোষ নিয়ন্ত্রক প্রোটিন দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে। মানে এই কোষ চক্রটা কিছু প্রোটিন দ্বারা হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। কিছু প্রোটিন রয়েছে যারা এই কোষ বিভাজন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। এটাই হচ্ছে ট্রাফিক পুলিশ, এটাই হচ্ছে গিয়ে এটাই মাইটোসিস কোষ বিভাজনের জন্য বা কোষ চক্রের জন্য ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করে। কারণ কি? কারণ হচ্ছে যদি এই ট্রাফিক পুলিশরা যদি অসুস্থ হয়ে যায় বা কোনো কারণে ট্রাফিক পুলিশদেরকে মেরে ফেলা হয়, ট্রাফিক পুলিশগুলোকে যদি বের করে দেওয়া হয়, তাহলে কিন্তু আর কোনো ডিসিপ্লিন থাকবে না। অনিয়মিতভাবে এইখানে কোষ চক্রে দেখা যাবে, অনিয়ন্ত্রণ দেখা যাবে। এখন কি হয়, মনে করো যে এই যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হচ্ছে, দুইটা থেকে চারটা কোষ উৎপন্ন হয়েছে, এটা কিন্তু নিয়ন্ত্রিত উপায়ে ঘটছে। তো নিয়ন্ত্রিত উপায়ে এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। এখন এই নিয়ন্ত্রণ হারিয়ে গেলে কি হবে? একটা থেকে তখন দুইটা কোষ তৈরি হবে না। তখন যেটা হবে, একটা কোষ থেকে ইচ্ছা মতো 10টা কোষ তৈরি হলো, 10টা কোষ থেকে এখন আরো ইচ্ছা মতো 100টা কোষ তৈরি হলো। তার মানে কি? কোষের সংখ্যা ডাবলের থেকেও বেশি বেড়ে যাচ্ছে। তখন কি হবে? যখন কোষের সংখ্যা হবে ডাবলের থেকে বেশি বেড়ে যাবে, তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো যে মনে করো আমাদের এখানে হাতের ত্বক, মানে এখানে যে ত্বকটা আছে এই জায়গার নর্মাল কোষ বিভাজন হচ্ছে একটা থেকে দুইটা কোষ হবে, দুইটা কোষ থেকে চারটা কোষ হবে, ঠিক আছে? আর যে মৃত কোষগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যায়। এখন এইখানে মনে করো একটা কোষ থেকে 10টা কোষ হলো, 10টা কোষ থেকে আরো 100টা কোষ হলো, তাহলে জায়গাটা কি হবে? এক্সট্রা কোষ তৈরি হচ্ছে না? যদি আমি একটু ছবিটা আঁকাই তাহলে কি দেখতে পাবো? মনে করো যে এটা হচ্ছে কোষ, হ্যাঁ, এরকম করে আমি একটু কোষ বুঝাই। তো মনে করো এখানে কোষ বিভাজনের ফলে দুইটা কোষ হওয়ার কথা ছিল। এখন দুইটা কোষ হওয়ার জন্য এখানে দুইটা কোষ হওয়ার জন্য জায়গা ছিল, দুইটা কোষই এখানে হবে, দুইটা কোষ হলো, কিন্তু আসলে নিয়ন্ত্রণ হারানোর ফলে এখানে আর দুইটা কোষ হলো না, হলো 10টা কোষ। এখন দুইটা কোষ তো জায়গায় বসছে, এই যে বাকি 8টা কোষ এরা কোথায় বসবে? এদের কি বসার জায়গা আছে? নাই। তার মানে এটা এক্সট্রা। এক গ্লাস পানি যদি তুমি ভরে ফেলো, ওই গ্লাসে তুমি আরো পানি ঢালতে থাকলে পানিটা কি উপচায় পড়বে না? তো এখানে উপচায় পড়ার জায়গা আছে? নাই। তখন কি হবে? তখন এইখানে বাকি 8টা কোষ এই জায়গা এইভাবে করে অবস্থান করবে, 4টা 3টা 4টা, এই যে 8টা কোষ এখানে অবস্থান করলো। এক্সট্রা কোষগুলো এই যে বাইরে এভাবে অবস্থান করছে। যদি এটা হচ্ছে কি আমি বড় করে দেখাচ্ছি, আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে এরকম থাকে, আরো বেশি এরকম হয়। এখন এই 10টা কোষ আবার বিভাজিত হয়ে এখন তো কোনো নিয়ন্ত্রণ নাই, এরা তো এখন ইচ্ছা মতো কোষ বিভাজন ঘটাতে থাকবে মনের আনন্দে, অনেক আনন্দ তাদের, এই জন্য ইচ্ছা মতো কোষ বিভাজন ঘটাবে। তো এখন কি হবে? এই 10টা কোষ থেকে তাহলে আরো 10টা কোষ তৈরি হবে। তো মনে করো যে এরকম করে আরো 10টা কোষ তৈরি হলো, এই জায়গাটা হচ্ছে 10টা কোষ, এটা মনে করি স্কিন, ত্বকের মধ্যে যেরকম আরো 10টা কোষ তৈরি হয়, সব হচ্ছে নিউক্লিয়াস এগুলো। তো এরকম করে 10টা কোষ বলতে আরো 100টা কোষ তৈরি হলো। তো জায়গাটা কি একটু উঁচু হয়ে গেল না? তাহলে এই ঘটনা যদি আমার হাতে ঘটে তাহলে কি হবে? এই ঘটনা আমার হাতে ঘটলে এই জায়গাটা উঁচু হয়ে যাবে না?
ফুলে যাবে না, এবং এটা তো কোষ হচ্ছে, এটার ভিতরে কিন্তু তরল কোনো পদার্থ থাকবে না, মানে কোনো তরল পদার্থ নরম কিছু থাকবে না। তো এখন তুমি এটাকে ধরো, মানে এই জায়গাটা এখন যদি আমি ধরি, এই জায়গাটা কোষগুলা এরকম আটকে আটকে কি হবে, একটা পিণ্ডের মতো, শক্ত একটা পিণ্ডের মতো তৈরি করবে। এই যে যখন শক্ত পিণ্ডের মতো তৈরি করবে, এই অবস্থাটাকে আমরা বলি টিউমার। তাহলে যদি যদি মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় ঘটে থাকে, বা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা যখন ঘটবে তখন অনিয়ন্ত্রিত উপায় যদি ঘটে, কোনো নিয়ন্ত্রণ নাই, যখন ইচ্ছা মতো ভাবে এরকম কোষ তৈরি হতে থাকবে, কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে, সেই ক্ষেত্রে এখানে শক্ত মাংসপিণ্ডের মতো গঠন তৈরি হবে, যেটাকে আমরা বলি টিউমার। ঠিক আছে, এই টিউমার যখন দীর্ঘদিন যাবত থাকবে, দীর্ঘদিন যাবত থাকতে থাকতে কি হবে, এখানে হচ্ছে এটার ভিতরে মানে কোষ নিয়ন্ত্রক যে প্রোটিনগুলো ছিল সেগুলোকে ধ্বংস করেই ফেলে। এখন কোন একটা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার জন্য সাধারণত এই কোষ নিয়ন্ত্রক প্রোটিনগুলোকে মেরে ফেলে, কোষ নিয়ন্ত্রক প্রোটিনগুলোকে কাছ থেকে দূরে সরায় দেয়, তখন সে আর কোষ নিয়ন্ত্রণ করতে পারে না দেখে টিউমার হয়। তো এই টিউমারটা হচ্ছে যত সময় যায় এই টিউমারটা ধীরে ধীরে হচ্ছে ক্যান্সারের রূপ নেয়, এবং এই ক্যান্সারটা হচ্ছে তখন মানে ক্যান্সারের রূপ নেওয়ার পরে যে ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়। তো এই জন্য যখন কোথাও টিউমার হয়, যেমন এটাকে তোমার গলায় টিউমার হতে পারে, পাকস্থলীতে টিউমার হতে পারে, হাতে টিউমার হতে পারে, পায়ের টিউমার হতে পারে, যে কোনো জায়গায় টিউমার হতে পারে। তো এই টিউমার যখন অনিয়ন্ত্রিতভাবে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে, তখন যে কোনো জায়গায় টিউমার হতে পারে। যখন ডাক্তারের কাছে যাওয়া হয় তখন এই টিউমারটাকে ফেলে দেওয়া হয়। কেন টিউমারটাকে ফেলে দেওয়া হয়? কারণ এই টিউমার পরবর্তীতে ক্যান্সারে অবশ্যই রূপ নিতে পারে, এই কারণে টিউমারটাকে ফেলে ওই জায়গাটাকে রক্ষা করা হয়। আর টিউমার যে জায়গাটা হবে সেই জায়গাটা থেকে আস্তে আস্তে অন্য জায়গায় ছড়িয়ে যেতে শুরু করে। তো যদি টিউমার ফেলে দেয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু টিউমার দীর্ঘদিন থাকলে সেটা বিভিন্ন ক্যান্সারে, যেমন হচ্ছে যে পাকস্থলী ক্যান্সার হতে পারে, লিভার ক্যান্সার বা অন্য যে কোনো ধরনের ক্যান্সারই কিন্তু রূপ নিতে পারে। মানে যে জায়গাটায় ঘটে, যে জায়গায় টিউমারটা হয় সেই জায়গার নাম অনুসারে আসলে টিউমারের নাম বা ক্যান্সারের নামকরণ করা হয়। তো এইটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফল। তার মানে যদি তুমি যদি মনে করো না তাহলে মাইটোসিস কোষ বিভাজন বেশি বেশি হলে অনেক ভালো, না, কোনো কিছু অতিরিক্ত ভালো না। এই যে যেমন যদি এটা অতিরিক্ত পরিমাণের মাইটোসিস কোষ বিভাজন হয়, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই মানে হুমকি স্বরূপ বলা যায়। আচ্ছা, এখন আমরা বইটা পড়ি, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, এটা তো আমি প্রথমেই বলেছি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি জীবের বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া অভ্যন্তরীণ বলতে যে কোষ নিয়ন্ত্রক প্রোটিনের কথা বলছি সেটা দ্বারা নিয়ন্ত্রিত, এবং বাহ্যিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত। বাহ্যিক প্রভাবক বলতে যদি এমন কোনো ভাইরাস তোমার শরীরে প্রবেশ করে যে ভাইরাসটা প্রোটিনটাকে নষ্ট করে দেয় বা কোষ বিভাজন ক্ষমতাটাকে নষ্ট করে দেয়, তখন কিন্তু সেটা টিউমারে রূপান্তরিত হতে পারে। তার মানে বাহ্যিক প্রভাবকে হচ্ছে বাইরের যে পরিবেশ, বাইরের যে আমরা যে খাবার দাবার গ্রহণ করছি বা আমরা হচ্ছে কি আমাদের লাইফস্টাইলটাকে নির্দেশ করছে। ঠিক আছে। আচ্ছা, জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থা, বিভিন্ন প্রভাবকের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয়, যা পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তাহলে জীবের বিভিন্ন ধরনের শারীরবৃত্তিক প্রক্রিয়া অবস্থায়, মানে হচ্ছে কি সে ঘুমানো অবস্থায় বা খাওয়ার অবস্থায় বা বিভিন্ন ধরনের অবস্থায় যে প্রভাবকগুলো আছে, সেই প্রভাবকগুলো থাকা বা না থাকার উপর ভিত্তি করে, প্রভাবকগুলো আছে কি নাই এটার উপর ভিত্তি করে হচ্ছে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন দেখা যায়। এই অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয়, সেটা পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তাছাড়া গবেষণায় দেখা গেছে কি কোনগুলো বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে, যে এখন আমরা এই বাহ্যিক প্রভাবকগুলো বের করব, কোনগুলো বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে। বিভিন্ন রোগ জীবাণু, বিভিন্ন ভাইরাস আছে, ঠিক আছে, ক্যান্সারের জন্য ভাইরাস আছে। তো হচ্ছে গিয়ে প্যাপিলোমা ভাইরাস বলে যেটাকে, প্যাপিলোমা ভাইরাস, ওই ভাইরাসটা হচ্ছে ক্যান্সারের জন্য মানে ক্যান্সার সৃষ্টি করার জন্য ওই ভাইরাসটা দায়ী। তো হচ্ছে দেখা যায় যে ওই ভাইরাসটা যদি কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করে তখন সেটা হচ্ছে কোষ বিভাজনটাকে নষ্ট করে দেয়। আচ্ছা, বিভিন্ন রাসায়নিক পদার্থ হতে পারে, ঠিক আছে, কিংবা তেজস্ক্রিয়তা হতে পারে। তেজস্ক্রিয়তা হচ্ছে ওই যে তোমার দেখবা যে অ্যাটম বোম সম্পর্কে জানো না, তো হচ্ছে কি সেখানে মনে করো যে ভারী ভারী যে পদার্থগুলো সেগুলো থেকে যদি কোনো কারণে যদি মানে রাসায়নিক বিক্রিয়া ঘটে, তো রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে সেখান থেকে কিছু রশ্মি বের হয়, সেই রশ্মিগুলো ক্ষতিকর। এবং তেজস্ক্রিয়তা বলতে আসলে যে কিছু ভারী ভারী পদার্থ যেমন ইউরেনিয়াম আছে, এগুলো থেকে এক ধরনের রশ্মি বের হয়, সেগুলোকে তেজস্ক্রিয় রশ্মি বলে। এবং এই যে তার যে ক্ষমতাটা,
তার যে রশ্মিগুলো বের করার ক্ষমতাটা, এটা সাধারণত আসলে তেজস্ক্রিয়তা। সহজ ভাষায় বলে দিলাম, একদম সহজ ভাষা, বইয়ের ভাষায় না, বোঝার জন্য বলে দিলাম। যে আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, এই যে এইগুলো নামগুলো শুনো না, আলফা রে, গামা রে, বিটা রে, এইগুলো হচ্ছে তেজস্ক্রিয়তার ফল। এগুলোর ফলে হচ্ছে ইউরেনিয়াম থেকে তোমার এই ধরনের রশ্মিগুলো যদি বের হয় কোনোভাবে, এবং এই রশ্মিগুলো যদি মানুষের শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু বিকলাঙ্গতা বা হচ্ছে ক্যান্সার, বিভিন্ন ধরনের মানে ট্রিটমেন্ট করা যাবে না এমন রোগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনে এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে বিভিন্ন রোগ জীবাণু, রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয়তা, এই বিভিন্ন ধরনের হচ্ছে প্রভাবকগুলো বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে। যকৃৎ, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, ত্বক, কোলন, এরকম প্রাণীদেহে প্রায় সকল অঙ্গে ক্যান্সার হতে পারে। যেটা তোমাদের বললাম, যে অঙ্গে ক্যান্সার হবে সেই অঙ্গের নাম অনুসারে আসলে মানে ক্যান্সারের নামকরণ করা হয়। যেমন যদি যকৃতে ক্যান্সার হয়, যকৃৎ বলতে আসলে কলিজাকে বোঝানো হয়, এটা হচ্ছে কি ইংরেজিতে আমরা বলি লিভার, তার লিভার ক্যান্সার যেটাকে বোঝায়, মানে লিভারে ক্যান্সার হতে পারে। ফুসফুস বা লাংস ক্যান্সার যেটা, সেটা হতে পারে। ব্রেন ক্যান্সার হতে পারে, ঠিক আছে। স্কিন ক্যান্সার হতে পারে। কোলন হচ্ছে আমাদের পাকস্থলীর পরের অংশ আর কি, পাকস্থলীর পরে আমাদের খাদ্য পরিপাক হয় যেখানে, ক্ষুদ্রান্ত যেটাকে বলে, সেখানে তোমার কোলন ক্যান্সার হতে পারে, সেটা খুবই ক্ষতিকর। তো এই বিভিন্ন জায়গায় যে সকল ক্যান্সার হয়, সেগুলো তো আসলে টিউমার থেকেই শুরু হয়, সরাসরি আসলে ক্যান্সারে যায় না, আগে টিউমার হয়, তারপরে সেখান থেকে ক্যান্সার হয়। তো বিভিন্ন অঙ্গে এরকম ক্যান্সার আমরা দেখতে পাই। এবং এটার কেন হচ্ছে, এটা মাইটোসিস, অনিয়ন্ত্রিতভাবে মাইটোসিস কোষ বিভাজনের ফলে ঘটছে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে কি হতে পারে? সোজা হিসাব, ফার্স্টে টিউমার হবে, তারপরে হচ্ছে ক্যান্সার হতে পারে। এবং এটার জন্য কিছু অভ্যন্তরীণ প্রভাবক দায়ী এবং কিছু, আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বাহ্যিক প্রভাবক দায়ী। তো আশা করি আজকের পর্বে তোমরা পুরো পড়াটা বুঝতে পেরেছো। আজকের পর্বে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বলেছি, এবং এর সাথে মাইটোসিস কোষ বিভাজন যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সেখানে কি অবস্থা সৃষ্টি হতে পারে, সেটা তোমরা কিন্তু আজকের পর্বে জানলে। আজকের পর্বের মাধ্যমে মাইটোসিস সম্পর্কে আমাদের সকল পড়া শেষ। আগামী পর্বে আমরা মিওসিস সম্পর্কে জানবো। তো ততদিন তোমরা আমাদের সাথে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।